কলেজ থেকে কনক ফিরছিল। দুপুর 2টো বাজে। এই সময় রাস্তায় তেমন কেউ থাকে না। কনক প্রতিদিন রিমির সাথেই কলেজে যায় আবার আসে। তবে আজ রিমি আসতে পারেনি কারণ রিমির কাল রাতে খুব জ্বর এসেছিল। কলেজ থেকে আসার পথে ছোট একটা জঙ্গল পড়ে। জঙ্গলটি খুব বড় নয়, তবে দিনের বেলায়ও অন্ধকার হয়ে থাকে। কনক আর রিমি প্রতিদিন খুব মজা করে আড্ডা দিতে দিতে আসে। কিন্তু আজ কনকের একা একা জঙ্গল পেরুতে খুব ভয় করছে। তার মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে আর সে কনকের খুব কাছে। কনক বারবার পেছনে তাকাচ্ছে, তবে পেছনে সে কাউকে দেখতে পাচ্ছে না। জঙ্গলের ঠিক মাঝ বরাবর আসার পর কনকের মনে হলো তার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ছে। আবার চারদিকে ভালো করে তাকিয়ে দেখে সত্যি কেউ নেই। কে এখানে? কি হলো? কে আছে এখানে? কথা বলে না কেন? আর এভাবে আমার পিছু নেয়ার কোনো মানে হয় না। যদি সাহস থাকে তাহলে সামনে এসে কথা বলুন। কনকের ডাকে কেউ সাড়া দেয় না। কনক ভেতরে ভেতরে খুব ভয় পেয়ে আছে। কনক আবার সামনের দিকে এগিয়ে যায়। তারপর সে জঙ্গল পেরিয়ে বাড়িতে পৌঁছে। কনক কিছুটা ভয় পেলেও বাসায় এসে সব ভুলে যায়, কারণ কাল তার জন্মদিন। এই নিয়ে সবাই কথা বলাবলি করছিল। কাল কনক 18 বছরে পা দিবে। সবার মুখে হাসি থাকলেও কনকের মা বাবার মুখে হাসি নেই। কনক সেটি খেয়াল করে। রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে কনক তার মা বাবার রুমে যায়। মা, আসব? আয় মা। কি হয়েছে? ঘুম আসছে না? তোমরা দুইজনে কি কিছু নিয়ে চিন্তিত? প্রতি বছর আমার জন্মদিন নিয়ে তোমরা খুব উত্তেজিত থাকো, তবে এবার সেই খুশি তোমাদের মুখে ফুটে উঠছে না। কনকের বাবা বলল, তেমন কোনো ব্যাপার না মা, আমি আর তোমার মা অন্য বিষয় নিয়ে ভাবছি। আর আমরা খুব খুশি কালকের জন্য। সত্যি বাবা? সত্যি। এবার তুমি ঘুমাতে যাও। কাল আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই না? আর তোমার সব বন্ধুদের বলে দিয়েছ তো তোমার জন্মদিনে আসার জন্য? বলে দিয়েছি বাবা। আচ্ছা, আমি এখন ঘুমাতে যাই। কনক শুয়ে আছে, তবে তার ঘুম আসছে না। কাল তার জীবনে অন্যরকম কিছু ঘটতে চলছে, তার এমনটা ধারণা। আর কিছুক্ষণ পর 12টা বেজে যাবে। কনক 18 বছরে পা দিবে, এগুলো ভেবেই সে রুমের দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়াল। তার হাতে মুঠোফোনটা, কারণ সে জানে একটু পরেই তার কল আসবে, প্রিয় মানুষটির কল। রাত 12টা বাজে। কনকের মুঠোফোনটা বেজে উঠল। সে মোবাইলের দিকে তাকিয়ে দেখে তার প্রিয় মানুষটির কল। রিসিভ করে কানে নিবে তার আগেই কনকের কানে কে যেন ফিসফিস করে বলে গেল, শুভ জন্মদিন প্রিয়তমা। কনক কানে ফোন রেখেই চারপাশে সেই পুরুষালী কণ্ঠের অধিকারী লোকটাকে খুঁজতে লাগল। কাউকে না দেখে কনক ভয় পেয়ে গেল কিছুটা। কিন্তু ওই পাশে থাকা প্রিয় মানুষটির কণ্ঠ শুনতে পেয়ে সব ভুলে সেখানেই মনোযোগ দিল। ওই পাশে থাকা কণ্ঠস্বরটি বলে উঠল, হ্যাপি বার্থডে সোনা। ধন্যবাদ রিয়ান। অমম, আজকের দিনেও রিয়ান, একটু আদুরে নামেও ডাকতে পারো। তুমি আমার কে যে আমি আদুরে নামে ডাকব তোমাকে? আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি। এভাবেই প্রায় অনেক রাত অবধি তারা কথা বলল। তারপর ফোন রেখে কনক রুমের ভেতর চলে আসে। রুমে এসে কনক শুয়ে পড়ে লাইট অফ করে। কিন্তু কনকের চোখে ঘুম আসছে না। কনক একবার এপাশ তো আরেকবার অন্য পাশ করছে। তার কলেজ ফেরার পথের কথা মনে পড়ে গেল। আবার একটু আগে ঘটে যাওয়া ঘটনা, তাকে কে যেন জন্মদিনের শুভেচ্ছা জানাল। এগুলো ভাবছে তখনই তার মনে হলো তার রুমের বারান্দার দরজা খোলা রেখেই সে শুয়ে পড়েছে। তার নাকের কাছে খুব মিষ্টি একটা সুগন্ধি, যা কনককে মাতাল করতে সক্ষম। তার মনে হলো কেউ তার চুলে বিলি কেটে দিচ্ছে।
কনক মাথায় আরাম পাওয়ায় আর সেই মিষ্টি সুগন্ধি উপভোগ করতে করতেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে কনক দেখল তার পাশে রিমি বসে আছে। কনক লাফ দিয়ে উঠে বসে। রিমি কনককে বলে, হ্যাপি বার্থডে শাকচুন্নি। থ্যাংক ইউ। এখন বল তোর জ্বর কমছে? অনেকটাই কম। আমি নিচে যাই, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, তারপর একসাথে কলেজ যাব। আচ্ছা, আমি আসছি। তারপর রিমি নিচে চলে গেল। কনক ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে গেল। 20 মিনিট পর কনক ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার খাটের উপর একটা গিফট প্যাকেট। কনক খুশি হয়ে সেটা হাতে তুলে নেয়। হাতে নেয়ার পর সে খুলে দেখে কালো কালারের একটা গাউন আছে আর সাথে ম্যাচিং কানের দুল আছে প্যাকেটের ভেতর, আর একটা পারফিউমের বোতল। কনক তো মহা খুশি হয়ে যায় তা দেখে। আজ জন্মদিনের পার্টিতে সে এই ড্রেসটাই পরবে। তারপর কনক প্যাকেটটা আলমারিতে রেখে কলেজের উদ্দেশ্যে নিচে চলে গেল। হালকা নাস্তা করে কনক আর রিমি বের হয়ে গেল। কনক আর রিমি সেই জঙ্গল পেরুচ্ছে, তখন রিমি কনককে বলল, তুই কি নতুন কোনো পারফিউম ইউজ করা শুরু করলি নাকি? কেন বলতো? না মানে তোর শরীর থেকে আজ অন্যরকম একটা সুগন্ধ আসছে তাই। কনক নিজে নিজেই ভাবতে লাগল, আমি তো কোনো পারফিউম শরীরে দেইনি, যেটা গিফট পেয়েছি ওইটা তো খুলেও দেখিনি। কাল আমারও তো রাতে মনে হলো খুব সুন্দর একটা সুগন্ধি আমার ধারে কাছে আছে যা আমাকে মাতাল করে দিতে সক্ষম। এই কনক, কি ভাবছিস? কনককে কিছুটা ধাক্কা দিয়ে রিমি বলল, কই না, কিছু না, চল, কলেজের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। তারপর তারা কলেজ চলে গেল। সবগুলো ক্লাস করে কনক আর রিমি কলেজের সামনের গাছের নিচে দাঁড়িয়ে আছে। কনক চিন্তিত থাকলেও তা সে নিজের ব্যবহারে প্রকাশ করছে না। তার মাথায় কাল হতে ঘটে যাওয়া ঘটনাগুলোই ঘোরাঘুরি করছে। তখনই কেউ কনকের চোখ দুটো নিজের হাত দিয়ে বন্ধ করে দেয়। কনকের বুঝতে দেরি হয় না এই কাজ কার। কনক সেই হাতজোড়ার উপর হাত রেখে বলে উঠল, রিয়ান। কি করে বুঝে যাও তুমি সব সময়ে? কনক ফিসফিসিয়ে বলে, তোমার পারফিউম। আচ্ছা, তুমি সবসময়ই আমার পারফিউমের জন্য চিনে ফেলো কিভাবে? সেই পারফিউম তো আরও অনেকেই ইউজ করে। আমি বুঝতে পারি, কিন্তু কিভাবে তা জানা নেই। আচ্ছা বাদ দাও, এইটা নাও। এটা কি? তোমার গিফট। কনক গিফট খুলে দেখে তাতে সুন্দর একটা টেডি আছে। কনক টেডি দেখেই সবার সামনেই লাফাতে থাকে খুশিতে আর রিয়ানকে জড়িয়ে ধরে। রিয়ানও কনককে জড়িয়ে ধরে। তারপর রিমি মজা করে বলে উঠল, এটা পাবলিক প্লেস, তোমরা দুইজনে কি ভুলে গেলা? তারা দুইজন ছেড়ে দেয় একে অন্যকে। কনক কিছুটা লজ্জা পেয়ে যায়। এমন বাচ্চামো করে ফেলবে তা সে বুঝতেই পারেনি। তবে রিয়ান আর রিমি দুইজন খুব মজা নিচ্ছে ব্যাপারটা। রিমি আর কনক যার যার বাসায় চলে গেছে। কনক অনেকক্ষণ ধরেই নিজেকে তৈরি করতে ব্যস্ত, কারণ তার বাবা তাকে খুব সুন্দর একটা ড্রেস উপহার দিয়েছে। আর রিয়ান তার অনেক দিনের পছন্দের টেডি গিফট করেছে। কিছুক্ষণ পর দরজায় কে যেন নক করল। কনক দরজা খুলে দেখে তার বাবা আর মা দাঁড়িয়ে আছে, তাদের হাতে একটা রঙিন কাগজে মোড়ানো প্যাকেট। কনক উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, বাবা মা, এই প্যাকেটে কি আছে? কনকের বাবা বলল, কেন মা, তোর জন্মদিনের গিফট। গিফট মানে? কনমের মা বলল, মানে আবার কি, আমাদের একমাত্র মেয়ের জন্মদিন আর আমরা গিফট দিব না? আর তোর পরনের গাউনটা তো খুব সুন্দর, কবে কিনলি? মাকে তো দেখালিও না।
কনক কিছুটা আশ্চর্য হলেও তার মা বাবার সামনে সেটা প্রকাশ করল না। সে উত্তরে বলল, মা, আজকে পড়ার জন্যই কিনেছিলাম ওই দিন। আচ্ছা, এখন তাড়াতাড়ি নিচে আয়, তোর সব বন্ধুরা নিচে বসে আছে। আসছি, তোমরা যাও। কনকের মা বাবা নিচে চলে গেলে কনক ভাবতে থেকে তাকে এই গিফট কে দিয়েছে যদি মা বাবা না দিয়ে থাকে। তখন কনকের মনে পড়ে গেল কাল রাত 12টা বাজে কে যেন তাকে প্রিয়তমা বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গিয়েছিল। কনক নিজেই ভাবতে লাগল, তাহলে কে সে? হঠাৎ দরজা খোলার শব্দে কনক চমকে উঠে। তাকিয়ে দেখে রিমি দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে রিমিকে। কনক উঠে রিমির কাছে গিয়ে দাঁড়ালো আর বলল, আচ্ছা রিমি, তোকে দেখতে না কেমন অদ্ভুত ধরনের লাগে আমার। রিমি কিছুটা চমকে যায় কনকের কথায়। আমতা আমতা করে রিমি বলে, মানে কেমন অদ্ভুত লাগে? কেমন যেন বুঝতে পারি না আমি, কিন্তু তুই আমাদের মতো না, একটু অন্যরকম বুঝলি। মাঝে মাঝে তোকে দেখলে আমার মনে হয় তুই এলিয়েন। বুঝছি আমি এলিয়েন, এবার নিচে চল। আর কেউ অপেক্ষা করছে তোর জন্য। কনক মনে মনে ভাবল, নিশ্চয়ই রিয়ান এসেছে আর আমার জন্য অপেক্ষা করছে। একবার আয়নায় নিজেকে দেখে নেই ঠিকঠাক আছে কিনা সব। কি সব আবোল তাবোল ভাবনা ভাবছিলাম আমি এতক্ষণ। কনক আয়নার সামনে গিয়ে নিজেকে আয়নায় দেখে ঠিকঠাক করে নিল। তারপর রুম থেকে বের হয়ে যাওয়ার সময় রিমি তার হাত ধরে আটকে দেয়। কনক অবাক হয়ে বলে, কি হয়েছে? আটকে দিলই যে, নিচে যাব তো। তুই কিছু ভুলে যাচ্ছিস না তো? না, কিছু তো ভুলিনি। রিমি কনকের হাত ছেড়ে ড্রেসিং টেবিলের উপর থেকে প্যাকেটে থাকা পারফিউমটা নিয়ে কনকের সামনে দাঁড়াল। তারপর বলল, এটা দিতে তো ভুলেই গেছিলি তাই না? ওহহ, হ্যাঁ, এটা দিতেই ভুলে গেছি। জানিস তো এই গিফট আমাকে কে দিয়েছে? আমি জানি না। ওহহ, ভালো। কি আশ্চর্য, তুই অবাক হলি না একটুও? আরে তাড়াতাড়ি নিচে চল, সবাই অপেক্ষা করছে তো। তাড়াতাড়ি চল। রিমি আর কনক নিচে চলে গেল। সবাইকে কনক দেখতে পেলেও রিয়ানকে কোথাও দেখা যাচ্ছে না। কনক চারপাশে রিয়ানকে খুঁজতে লাগল, কিন্তু রিয়ান কোথাও নেই। কনকের মা এসে কনকের হাত ধরে সবার মাঝে নিয়ে গেল। তারপর কনকের বাবা আর মা একটা পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল। কনকের বাবা বলল, কনক ও হলো আয়ান, আর আয়ান ও হলো আমার মেয়ে কনক। আর এরা আয়ানের মা আর বাবা। আয়ানের মা বাবা বলল, মাশাআল্লাহ, কনক মা তো খুব সুন্দর দেখতে হয়েছে। কনকের মাঝে কোনো ভাবান্তর ছিল না তাদের কথোপকথনে। সে প্রধান ফটকের দিকে তাকিয়ে আছে কখন রিয়ান আসবে। কিন্তু রিয়ানের আসার কোনো চিহ্নই নেই। কনকের ফোনটাও রুমে রেখে এসেছে, তাই কলও করতে পারছে না। তারপর কনককে কেক কাটার জন্য নিয়ে যাওয়া হলো। কনক কেক কেটে তার মা বাবা, রিমি ও আরও বাদ বাকি বন্ধুদের খাইয়ে দিল। তখনই আয়ান এসে কনকের সামনে কেক ধরল। কনকের সামনে সেই চিরচেনা সুগন্ধি আসতেই সে সামনে তাকিয়ে দেখে আয়ান কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে কনক খেয়াল করল আয়ান দেখতে কেমন যেন। সাধারণ মানুষের মতো সে মোটেও না। রিমিকে দেখতে যেমন লাগে ঠিক সেই রকম দেখতে। কনক আয়ানের মা বাবার দিকে তাকিয়ে দেখে তারাও আয়ানের মতোই। স্বাভাবিকের তুলনায় একটু বেশিই লম্বা, গায়ের রং ফর্সা, চোখের মণিগুলো নীলাভ দেখতে, আর সেই সুগন্ধি যা কাল থেকে কনকের আশেপাশে ঘুরছে তা আয়ানের শরীর থেকে আসছে। আয়ানের কথায় কনক হুঁশে ফিরে আসে। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে থাকবেন নাকি কেকও খাবেন? আমাকে দেখার জন্য অনেক সময় পড়ে আছে।
আমার তো আর সেই ভাগ্য হবে না যে আপনি খাইয়ে দিবেন, তাই আপনিই আমার হাতে খেয়ে নিন। আমি খাবো আপনার হাতে। খেতে কি অসুবিধা আছে? না, তা কেন থাকবে? আয়ান কনককে কেক খাইয়ে দিল। কনকও ভদ্রতার খাতিরে আয়ানকে কিছুটা কেক খাইয়ে দিল। সবাই রাতের খাবার খাওয়ার পর চলে গেলেও আয়ান আর তার মা বাবা রয়ে যায়। তাদের নাকি কনকের মা বাবার সাথে কিছু কথা আছে। কনক খেয়াল করছে কনকের মা বাবার মুখে কেমন চিন্তার চাপ পড়ে আছে। কনক জিজ্ঞেস করবে ভেবেও করল না। কনক নিজের রুমে চলে গেল। রুমে এসেই নিজের ফোন হাতে নিল রিয়ানকে কল দেওয়ার জন্য। কিন্তু মোবাইলে দেখে রিয়েনের অঙ্কেগুলো মিস কল। কনক তাড়াতাড়ি রিয়েনকে কল দেয়। 2 বার রিং হওয়ার পর ওই পাশ থেকে একজন মেয়ে কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? এত রাতে রিয়ানের ফোনে একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে কনক কিছুটা কষ্ট পেলেও উত্তর দেয়, রিয়ান আছে। আপনি কি আর এত রাতে রিয়ানকে দিয়ে কি কাজ? কনক বারান্দায় বসে আছে আর ভাবছে আজ তার জীবনে এমন একটা দিন ছিল যেখানে সবাই উপস্থিত থাকলেও যাকে সে কাছে চেয়েছিল সেই নেই। আর সে নাকি এখন। কনক নিজের রুমে কিছু পড়ার শব্দ শুনতে পায়। সেই উঠে বারান্দা থেকে রুমে আসে। রুমের মধ্যে এসেই কনক চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারে তার মা বাবা রুমে চলে আসে। দেখে কনক ফ্লোরে বসে কান্না করছে। তারা কনকের কাছে গিয়ে বলে, কি হয়েছে? কি হয়েছে কনক, এত রাতে না ঘুমিয়ে কান্না করছো কেন? মা, দেখো না, রিয়ানের দেয়া টেডিটা কে যেন কেচি দিয়ে কেটে কি অবস্থা করেছে। আমার টেডিটা কত সুন্দর ছিল, আর এটা আমাকে আমার জন্মদিনে রিয়ান আজ দিয়েছিল। এমনটা কে করলো বলো না, পুরো বাসায় তো আমরা ছাড়া কেউ নেই। কনকের মা কনকের কাছ থেকে টেডিটা নিয়ে বলল, যেটা নষ্ট হয়ে গেছে তা নিয়ে কান্না করতে নেই, এখন তুমি ঘুমিয়ে পড়ো আর চিন্তা করো না, আমরা আছি তোমার পাশেই। তোমরা আছো মানে? কিছু না, ঘুমিয়ে পড়ো। কনকের মা বাবা টেডিটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। কনক বুঝতেই পারছে না তার সাথে এমন হচ্ছে কেন, আর তার নিজের মা বাবা কেন হঠাৎ এমন হয়ে গেল। তার সাথে ঘটে যাওয়া ঘটনা, এসব ভাবতে ভাবতেই তার চোখের সামনে আয়ানের ছবি ভেসে উঠল। কনক তাড়াতাড়ি চোখ খুলে ফেলল। কনক চারপাশে তাকিয়ে দেখে তার আশেপাশে কেউ নেই। সে ফ্লোরে বসেই খাটের উপর মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। একটা উঁচু দালানকোঠার ছাদে আয়ান দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি চাঁদের দিকে। নীলাভ চোখজোড়া যেন চাঁদের আলোয় জ্বলজ্বল করে জ্বলছে। চাঁদের দিকে তাকিয়ে আয়ান বলে উঠল, 18 বছর ধরে অপেক্ষা করে আছি এই দিনটার জন্য প্রিয়তমা। আজ সেই দিন প্রিয়তমা। তখন কেউ আয়ানের পিছনে এসে দাঁড়াল। আয়ান বুঝতে পেরে পিছনের দিকে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। আয়ান পুনরায় চাঁদের দিকে তাকিয়ে তার মাকে বলল, কি হয়েছে, তুমি এখানে? আমি জানতাম আজকে তোকে এখানেই পাওয়া যাবে। আচ্ছা, তার কথাই ভাবছিস তো? হ্যাঁ মা, আর কার কথা ভাবব বলো? কেমন লাগলো তোর বাবার আর আমার পছন্দ? তাকে আমি কাল দেখেছি দুপুর বেলায়। আয়ান, কি করছি সেটা? তোকে কবার বলা হয়েছিল ওর 18 বছর হওয়ার 1 মিনিট আগেও তুই ওকে দেখতে পারবি না? কিন্তু কেন মা? কিন্তুর কোনো কারণ নেই। তুই এত বছর অপেক্ষা করতে পারলি আর একটা দিন করতে পারলি না, তোর বাবা শুনলে খুব রাগ করবে। কি হয়েছে সেটাই বলছো না কেন? কিছু না, তুই ঘুমা গিয়ে এখন। আমিও যাই। আয়ানের মা সিঁড়ি দিয়ে ছাদ থেকে নেমে চলে গেল। আয়ান আবার চাঁদের দিকে তাকিয়ে তার প্রিয়তমাকে ভাবতে লাগল। খুব ভোরে কনক ঘুম থেকে উঠে গেল। তার জড়িয়ে বারান্দায় পাখিদের আনাগোনা থাকেই।
কনক ঘুম থেকে উঠে দেখে সে বিছানায় শুয়ে আছে। কনক আশ্চর্য হয়ে গেল। আমি তো ফ্লোরে বসে খাটের উপর মাথা রেখে ঘুমিয়েছিলাম, তাহলে খাটের উপর কি করে আসলাম আর কেই বা আমার গায়ের কাঁথা জড়িয়ে দিয়েছে? কনক কিছুই ভাবতে পারছে না, তার মাথা ব্যথা করছে। কী সব হচ্ছে ইদানিং তার সাথে? এসব ভেবেই মাথা দুই হাত মাথায় চেপে ধরে বসে আছে। কলেজের উদ্দেশ্যে যাচ্ছে কনক আর রিমি। কনককে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। রিমি খেয়াল করলেও এই ব্যাপার নিয়ে কিছুই জিজ্ঞেস করল না। জঙ্গল পেরুতেই কনক একটা রিকশা ডাকে আর তাতে উঠে যায়। রিমি অবাক হয়ে বলে উঠল, কিরে তুই রিকশা করে কোথায় যাস? কলেজ যাবি না? যাব না আজ। আমার একটু কাজ আছে, তুই কি যাবি আমার সাথে? হুম যাব, চল। তারপর রিমিও রিকশায় উঠে বসল। কনক রিকশা চালককে লোকেশন বললে সে রিকশা চালানো শুরু করে। রিকশা এসে থামে একটা হসপিটালের সামনে। রিমি বলল, কিরে কনক, হসপিটালে কেন নিয়ে আসলি? কারো কিছু হয়েছে নাকি? সব ঠিক আছে তো? না, কিছুই ঠিক নেই। কিছু বুঝে ওঠার আগেই আমার সাথে কি যে হয়ে যাচ্ছে, আমার মাথায় কিছুই কাজ করছে না। তুই বেশি চাপ নিস না। আমাকে বল কি হয়েছে? চল ভেতরে চল, গেলেই দেখতে পারবি। কনক ও রিমি হসপিটালের ভেতরে চলে গেল। রিমি কনকের পিছন পিছন যাচ্ছে। কনক একটা রুমের সামনে এসে দাঁড়াল। রিমি বলল, কে আছে এখানে? চল ভেতরে। আয়ান নিজের রুমে দাঁড়িয়ে দেয়ালে থাকা কনকের ছবি দেখছিল। তখন আয়ানের বাবা রুমের দরজা নক করলে আয়ান ভেতরে আসতে বলে। আয়ানের বাবা খুব রাগী চেহারা নিয়েই ভেতরে আসে। আয়ানের বুঝতে বাকি নেই কেন তার বাবা রেগে আছে। আয়ানের বাবা বলল, তোমাকে কবার বলা হয়েছিল তুমি কনকের 18 বছর হওয়ার আগ পর্যন্ত ওকে দেখবে না? শুধু আমিই দেখেছি, ও তো দেখেনি। বাচ্চা না তুমি যে এভাবে কথা বলছো? তুমি জানো 18 বছর আগে কি হয়েছিল, যার দরুন তুমি কনকের 18 বছর না হলে তুমি তাকে দেখতে পারবে না। আর তুমি এত বছর অপেক্ষা করে শেষ মুহূর্তে এমন একটা কাজ কি করে করতে পারো? সেদিন ওর ফ্রেন্ড রিমি ছিল না ওর সাথে, তাই ওর যদি ওই জঙ্গল পার হওয়ার সময় যদি কোনো বিপদ হতো। আর তোমার থেকে ভালো কেউ জানে না যে কনকের চারপাশে কত বিপদ আছে। এই জন্যই আমাকে সেদিন ওর কাছে কাছে থাকতে হয়েছে। বাহ, খুব ভালো। তুমি কি জানো না কনককে খেয়াল রাখার জন্য আরও অনেকে আছে, তুমি ওই দিন না করলেও তার খেয়াল রাখা হতো। আর এখন তো তুমি কনকের খেয়াল রাখতেই পারো, তাই না? কিন্তু তুমি কি করছো এখানে দাঁড়িয়ে ওর ছবি দেখছ? কেন, কি হয়েছে? আজ তো ওর সাথে ওর ফ্রেন্ড আছেই, আর ওর সাথে যে কেউ থাকলেই কেউ তাকে কিছুই করতে পারবে না। কনক হসপিটালে আছে। আমাকে অফিস যেতে হবে, তোমার মন চাইলে অফিস আসতে পারো, আর না হলে এখানেই পড়ে পড়ে ছবি দেখো। আর হ্যাঁ, একটা কথা, এখন হসপিটালে যাওয়ার একদম চেষ্টা করবে না। হুম। আয়ানের বাবা রুম থেকে বেরিয়ে গেল। আয়ান কিছুটা চিন্তিত হয়ে খাটে বসে পড়ে। তারপর কিছুক্ষণ পর ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আয়ান অফিসের জন্য তৈরি হয়ে নেয়। তারপর নিজের ল্যাপটপ নিয়ে বের হয়ে যায়। রিমি আর কনক রুমের ভেতরে ঢুকেই কনক দৌড়ে যায় আর রুমে থাকা ব্যক্তিকে জড়িয়ে ধরে। রিমি তাকিয়ে দেখে রিয়ান বেডে শুয়ে আছে। রিয়ানও কনককে জড়িয়ে ধরে আর বলে, এভাবে কান্না করার কি আছে বলো তো? কান্না করব না তো কি করব বলো? তুমি নিজের একদম খেয়াল রাখো না, তাই বলেই তো কাল বাইক অ্যাক্সিডেন্ট করে বসে আছো। আমি কি জানতাম নাকি আমার সামনে একটা গাড়ি এসে পড়বে অপর পাশ থেকে?
কিছু বুঝে ওঠার আগেই আমাকে ধাক্কা দিয়ে চলে গেল গাড়িটা। রিমি তাদের কাছে গিয়ে রিয়ানকে বলল, এই জন্যই কাল তুমি যেতে পারোনি কনকের জন্মদিনে? হুম। তা এখন কেমন আছো? এই তো ভালোই এখন। একটু পরেই আমাকে ডিসচার্জ করে দিবে, তার জন্য আপু গেছে সব ফর্মালিটি শেষ করতে। আমার নাম নীলি আর আমি এসে গেছি। রিয়ানের বড় বোন ভেতরে ঢুকতে ঢুকতে বলল। কনক রিয়ানের আপুকে দেখে তার কাছে গিয়ে বলল, আপু তুমি তো কাল কল রিসিভ করেছিলে তাই না? হুম। আর এত ভয় পাওয়ার কি আছে, আমি তো বললাম রিয়ান ঠিক আছে। যেভাবে মোবাইলে কান্নাকিরা শুরু করেছিলে আমি নিজেই ভয় পেয়ে গেছি। আমি কত টেনশনে ছিলাম তোমাকে কি বলবো। আর রিয়ান তোকে কতবার বললাম বাইক সাবধানে চালাতে, কিন্তু তা না করে এত স্পিডে বাইক চালিয়ে কি লাভ হলো, এই বাচ্চা মেয়েটাকে কষ্ট দিলই। রিয়ান বলল, আচ্ছা বাবা সব দোষ আমার। এবার ঠিক আছে। কাল থেকে রিয়ানের বোন, তোকে বলে যাচ্ছি অপর পাশ থেকে একটা গাড়ি এসে পড়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কথা কারো বিশ্বাস হয় না। রিমি রিয়ানের কাছে এসে বলল, এখন উঠে তৈরি হয়ে নেও। বাসায় গিয়ে রেস্ট নিলে বেশি বেটার ফিল করবে। এই দুইজনের জন্য কি আর তা হচ্ছে, তুমি একমাত্র আমাকে বুঝো। কনক দাঁড়িয়ে রিয়ার কাছে এসে বলল, দেখছো আপু এখন স্পব দোষ আমাদের, আর নিজে এত বড় কাণ্ড ঘটিয়ে বসে আছে, তার বেলায় কিছু না। রিয়া বলল, আচ্ছা তোরা থামো, আর রিয়ান তুই গিয়ে রেডি গিয়ে নে, আমরা তুই আসলেই বের হব। রিয়ার সাহায্যে রিয়ান ওয়াশরুমে যায়। রিয়ান কিছুক্ষণ পর বেরিয়ে আসলে তারা সবাই হসপিটাল থেকে চলে যায়। রাস্তায় এসে রিয়া তার গাড়িতে রিয়ানকে বসিয়ে কনক আর রিমিকে বলে গাড়িতে উঠতে তাদের বাসায় পৌঁছে দিবে। যে কনক গাড়িতে উঠতে যাবে রিমি কনকের হাত আটকে দেয়। কনক রিমির দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করে কি হয়েছে। রিমি কনকের হাত ছেড়ে রিয়ার কাছে বলে, আপু আসলে আমাদের আজ অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমাদের এখন কলেজে যেতে হবে। তাই তোমাদের সাথে যেতে পারছি না। আচ্ছা সমস্যা নাই। তাহলে আমরা যাই, তোমরা দুইজনে সাবধানে কলেজ যেও। তারপর রিয়াও গাড়িতে উঠে বসে আর গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পর কনক রিমির দিকে ফিরে বলে, তোর কি হয়েছে, আপুর সাথে মিথ্যা বললি কেন? কোনোটা মিথ্যা বললাম? আমাদের ক্লাস নেই তো কি হয়েছে, আমরা ঘুরতে তো পারি একসাথে তাই না? কথাটা মন্দ না, চল যাওয়া যাক। হুম চল। কনক আর রিমি রিকশা করে একটা পার্কে চলে যায়। তারা দুইজনে ওইখানেই ঘোরাঘুরি করে। পার্কের একটা বেঞ্চে গিয়ে কনক বসে। আজ তার খুব ক্লান্ত লাগছে। কনক ওভাবেই কিছুক্ষণ বসে থাকে। হঠাৎ তার গায়ে শীতল ঠান্ডা বাতাস বয়ে যায়, যার কারণে কনকের চোখ বুজে আসে। তখনই কনকের নাকে আসে সেই চিরচেনা সুগন্ধি। কনক সাথে সাথে চোখ খুলে ফেলে আর চারদিকে সেই সুগন্ধি কার থেকে আসতেছে তাকে খুঁজতে থাকে। কনক বেঞ্চ থেকে উঠে পার্কের চারপাশে খুঁজতে থাকে কার থেকে সেই সুগন্ধি আসছে। কিন্তু সেই সুগন্ধি এখন আর পাওয়া যাচ্ছে না, তবুও কনক যেন খুঁজে যাচ্ছে। হঠাৎ তার হাতে টান পড়াতে পিছনে তাকিয়ে দেখে রিমি দাঁড়িয়ে আছে। রিমি বলল, কি হলো, এভাবে ছুটাছুটি করছিস কেন? জানিস কে যেন ছিল একটু আগে আমার খুব কাছে ছিল। ইদানিং কি যে আবোল তাবোল ভাবনাতে থাকিস আর উল্টা পাল্টা কথা বলিস। এখন চল, দেরি হচ্ছে আমাদের। হুম চল, বাসায় যাওয়া দরকার এখন। কনক আর রিমি রিকশার জন্য দাঁড়িয়ে আছে। তবে আজ একটা রিকশাও খালি যাচ্ছে না। তখন তাদের সামনে একটা গাড়ি এসে থাকে। এত জোরে গাড়ি এসে থামে, কনক ও রিমি কিছুটা দূরে সরে গেল।
গাড়ির গ্লাস নামানোর সাথে সাথেই রিমি বলে উঠল, আপনি এখানে? কনক আর রিমি দাঁড়িয়েছিল তখন একটা গাড়ি এত জোরে এসে থামে কনক ও রিমি কিছুটা দূরে সরে গেল। গাড়ির গ্লাস নামানোর সাথে সাথেই রিমি বলে উঠল, এ কি আপনি যে আয়ান খান? জি আমি, কিন্তু আপনারা এই সময় এখানে কি করছেন? আসলে আমরা একটু পার্কে ছিলাম, এখন বাড়িতে ফিরছিলাম কিন্তু কোনো রিকশা পাচ্ছি না। ওহহ আচ্ছা, আপনারা চাইলে আমি আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারি। কনক রিমির হাত চেপে ধরল আর রিমির কানের কাছে ফিসফিস করে বলল, আমি যাব না, এই লোকের সাথে কেমন অদ্ভুত ধরনের, তুই মানা করে দে, আমরা যাব না। আরে অনেক দেরি করে ফেলেছি, আর করা যাবে না। আর তুই একা নাকি আমিও আছি তোর সাথে, তাই না? আয়ান তাদের কথার মাঝে বলল, আমার সাথে যেতে কোনো সমস্যা নাকি? কনক কিছু বলার আগেই রিমি বলল, না সমস্যা হতে যাবে কেন? কনক তো এটাই বলছিল আমাদের দেরি হচ্ছে, আয়ানের সাথেই যাওয়া দরকার। কি রে কনক বল। কনক কোনো উত্তর দিলও না, চট করে পিছনের সিটে গিয়ে বসল। এতে আয়ান কিছুটা রেগে গেলেও প্রকাশ করল না। তবে রিমি বলে উঠল, এ কি কনক, আমি পিছনে বসি, তুই সামনে বস। কনক উত্তর দিল, আমি বসে গেছি, এখন আর সামনে যেতে পারবো না। তোর সামনে বসতে ইচ্ছে না হলে পিছনে চলে আয়। রিমি কোনো উপায় না পেয়ে সামনে আয়ানের পাশে গিয়ে বসল। আয়ান গাড়ি স্টার্ট করার পর লুকিং গ্লাসে কনককে দেখে যাচ্ছে। কনক খেয়াল করেনি এমনটা নয়, কিন্তু কিছু না বলে সে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রিমি গাড়ি থামাতে বলল, এই যে আয়ান, গাড়ি থামাবেন প্লিজ। কনক বলে উঠল, কেন, তুই এখানে কেন নামবি? তোর বাড়ি এখনো অনেক দূরে। আরে তুই তো জানিস এদিকে আমার খালামণির বাড়ি আছে, ওইখানেই যাব একটু। তাহলে আমি কিভাবে যাব? কেন, আয়ান আছে তো, তোকে বাড়িতে পৌঁছে তারপর যাবে, ঠিক না আয়ান? আয়ান বলল, অবশ্যই, আমি ওনাকে ঠিকঠাক বাড়িতে পৌঁছে তারপর নিজের বাড়িতে ফিরব। আচ্ছা তাহলে আমি যাই। কনক আসছি রে, তুই ভয় পাস না। রিমি গাড়ি থেকে নেমে চলে গেল অন্যদিকে। কিছুদূর যেতেই রিমি একটা বাড়িয়ে ঢুকে গেল। আয়ান গাড়ি স্টার্ট না করে বসে আছে। গাড়ি স্টার্ট করছে না বলে কনক বলে উঠল, আপনি গাড়ি স্টার্ট করুন, আমার দেরি হচ্ছে, বাড়িতে যেতে হবে তো নাকি? আপনি সামনে এসে বসুন, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে আমি সামনে বসার মানে কি? দুইটার মধ্যে সম্পর্ক কোথায়? আমি আপনার ড্রাইভার হই যে আপনি পিছনে বসবেন আর আমি সামনে বসব। সামনে আসুন তাড়াতাড়ি, আমার দেরি হচ্ছে। কনক পিছনের সিট থেকে বের হয়ে সামনে আয়ানের সামনে এসে বসল। বসার সাথে সাথেই কনকের নাকে এলো সেই মন মাতানো সুগন্ধি। হ্যাঁ, এটা আয়ানের শরীর থেকে এই মাতাল করা সুগন্ধি আসছিল। আয়ান গাড়ি স্টার্ট করল। জঙ্গলের ভেতরে গাড়ি ঢুকতেই কনকের অন্যরকম এক অনুভূতি হচ্ছিল, যা ওর ভালো কোনো অনুভূতির বিপক্ষে প্রকাশ করছে। হঠাৎ বাতাস শুরু হল। আয়ানের বুঝতে আর বাকি রইল না যে কে এমন করছে। সে নিজের মনে গাড়ি চালাচ্ছে, কিন্তু বাতাসে বেগ বাড়তেই আয়ান কনকের দিকে তাকিয়ে দেখে সে ভয় পেয়ে আছে আর কনক সিটবেল্ট বাঁধেনি। আয়ান বলল, এ কি আপনি সিটবেল্ট বাঁধেননি কেন? আমার মনে ছিল না, কিন্তু এখন কি হবে, যেভাবে বাতাস হচ্ছে আর সামনে কিছুই দেখা যাচ্ছে না। আয়ান কনকের দিকে ভালো করে দেখে খেয়াল করল দে অনেক ভয় পেয়ে আছে। আর আয়ান নিজেও অনেক ফুরবল, তাই তার এখন নিজের উপর রাগ হচ্ছে কেন একদিনের জন্য কনককে দেখতে গেল আর এখন এই বিপদ থেকে কিভাবে বের হবে।
আয়ান খেয়াল করল গাড়িতে ব্রেক লাগাতে পারছে না। সে কনককে বলল, কনক তাড়াতাড়ি সিটবেল্ট লাগাও। আমি লাগাতে পারি না। তো এটা আগে বলনি কেন, তাহলে আমি বেঁধে দিতে পারতাম। এখন কি করব আমি, আমার ভয় করছে আর বাইরে এত বাতাস কোত্থেকে এলো। সব তো ঠিক ছিল, এই জঙ্গলে আসলেই কেন আমার সাথে এমন হয়? আর আপনার কি হয়েছে, এত চিন্তিত কেন আপনি? গাড়িতে ব্রেক নেই। কি? তাহলে এখন আমার কি হবে? মাত্র 18 বছরে পা দিয়েছি, একটা বয়ফ্রেন্ডও নাই, বিয়ে তো অনেক দূরের কথা। চুপ থাকবা তুমি, আর তোমার হাতটা দাও আমাকে। কেন? দাও না। আগে বলুন কেন? আয়ান কোনো কথা না বলে কনকের হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো, তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন কিছু হলেও কনক তার কাছে থাকে তাহলে তাকে প্রোটেক্ট করা যাবে, না হলে সিটবেল্ট না বাঁধার কারণে অনেক দূরে ছিটকে যেতে পারে। কনকও ভয় আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান এই প্রথম কনককে এত কাছে পেয়েছে। আয়ান যেন চারপাশের সবকিছুই ভুলে গেল। সে কনককে নিজের মাঝে আরও মিশিয়ে নিল। কিছুদূর যাওয়ার পর তাদের গাড়ি একটা বড় গাছের সাথে ধাক্কা খায়। ধাক্কার সাথে সাথেই কনকের হাতের বাঁধন ছুটে গেলেও আয়ানের হাতের বাঁধন আরও শক্ত হয়ে কনককে জড়িয়ে ধরে, যাতে কনকের কিছু ক্ষতি না হয়। গাড়ি গাছের সাথে ধাক্কা লাগার পর কনক আর আয়ান মাথায় ব্যথা পায় আর ওইখানেই অজ্ঞান হয়ে যায়। ভোরের আলো চোখে পড়তেই কনক আস্তে আস্তে চোখ খুলে। তারপর সে দেখে তারা এখনও গাড়ির মধ্যে আছে। কনক দেখল তার কয়েকটা জায়গায় কেটে গেছে। উঠতে গিয়ে দেখে আয়ান এখনও তাকে জড়িয়ে ধরে আছে। কনক আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ানের মাথা ফেটে তার থেকে রক্ত পড়েছে। কনক উঠতে চেয়ে উঠতে পারছে না আয়ানের হাতের বাঁধন থেকে। এদিকে আয়ানকে ডক্টর দেখানো লাগবে। কনক খেয়াল করে সে আয়ানের বুকে মাথা রেখেছিল। কনকের যেন কি হলো, সে পুনরায় আয়ানের বুকে শুয়ে পড়ল আর আয়ানের শরীরের সুগন্ধি উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পর আয়ানের জ্ঞান ফিরলে সে দেখে কনক তার বুকের উপর চোখ বন্ধ করে শুয়ে আছে। আয়ান খুব সাবধানে কনককে পাশের সিটে বসিয়ে দেয় আর সিটবেল্ট বেঁধে দেয়। তারপর আয়ান নিজের সিট থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। গাড়িতে থাকা পানির বোতলের পানি দিয়ে কপালে আর হাতে থাকা রক্ত ধুয়ে পরিষ্কার করে নেয় আর গাড়ি ঠিক করতে থাকে। 30 মিনিট পর গাড়ি ঠিক হওয়ার পর আয়ান এসে গাড়িতে এসে বসে। আয়ান গাড়িতে বসে কনকের দিকে তাকিয়ে দেখে কনক ঘুমাচ্ছে। সদ্য ফোটা গোলাপের মতো লাগছে কনককে। মুহূর্তেই আবার সে চোখ সরিয়ে নেয় আর আনমনেই হেসে ওঠে। আয়ান গাড়ি স্টার্ট করে আর কিছুক্ষণের মধ্যেই কনকদের বাড়ির সামনে এসে গাড়ি থামে। আয়ান খুব যত্ন সহকারে কনককে কোলে তুলে নিয়ে যায়। 2 বার কলিং বেল বাজানোর পর কনকের মা এসে দরজা খুলে দেয়। তিনি কনককে এভাবে দেখে খুব ভয় পেয়ে যায়। তিনি বলেন, আয়ান কি হয়েছে আমার মেয়েটার? আর তোমার কপাল থেকেও তো রক্ত পড়ছে, কিভাবে হলো এসব? কনককে রুমে রেখে তারপর বলছি। তারপর আয়ান কনককে তার রুমে রেখে বাইরে চলে এলো আর সোজা বসার রুমে গিয়ে দাঁড়ালো। আয়ান কনকের মাকে বলল, আঙ্কেল আসলে বলবেন আমার আর বাবার সাথে কথা বলতে। কেন, কিছু হয়েছে নাকি? আমি কনককে এই সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাই। আর মেয়ে কার কার সাথে মিশে কথা বলে এসব খবর রাখেন? রাখেন না। আপনারা সবকিছু জেনে শুনে কি করে মেয়েকে এভাবে ছেড়ে দিয়েছেন? আচ্ছা যাই হোক, আমি বের হচ্ছি, আমার কাজ আছে। আর কনকের খেয়াল রাখবেন, অনেক ব্যথা হয়েছে অ্যাক্সিডেন্টে। আর হ্যাঁ, একটা কথা, এই অ্যাক্সিডেন্টটাও তারা করেছে যাদের জন্য আমি এত বছর কনকের সামনে আসতে পারিনি। আচ্ছা আমি এখন আসি। সকাল 11টার দিকে উঠে যায় কনক। আর ভাবতে থাকে, কিভাবে আমি আয়ানের বুকের সাথে লেপ্টেছিলাম।
আর সকালে নিজে কি করে নিলজ্জের মতো আয়ানের বুকে শুয়ে তার শরীরের সুগন্ধি উপভোগ করছিলাম। আবার আয়ান বুঝতে পারেনি তো আমি নিজে থেকেই আবার আয়ানের বুকের উপর শুয়েছিলাম, আর জানলেই কি নিজেও তো আমার কোমরে হাত দিয়েছিল। কিন্তু সেটা তো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য, কিন্তু আমি তো তার ঘুমের সুযোগ নিলাম। ছি কনক। এমন সময় কনকের রুমে কেউ দরজা নক করল। কনকের রুমে কেউ দরজা নক করল। কনক দরজা খুলে দেখে তার মা বাবা দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক চিন্তিত। কনক বলল, কি হলো, তোমরা ভেতরে আসো, আর এভাবে তাকিয়ে আছো কেন? কনকের বাবা মা দুইজনেই রুমের ভেতর ঢুকে, আর কনকের বাবা কনককে বলে, আচ্ছা মা, কাল রাতে কি হয়েছিল একটু বলবা? আর তুমি আয়ানের সাথেই বাকি করছো যেখানে তুমি তাকে চেনোই না? সেটাই বাবা, আমি ওনাকে চিনিই না, আর উনি এমন একটা ভাব করে যেন আমার সব দায়িত্ব এখন ওনার। আচ্ছা মা, আয়ানকে তোমার কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন কেন? না, এমনিতেই বলছিলাম আর কি। কনকের মা বলে উঠল, তুমি এভাবে কথা বলছো কেন? এভাবে না বলে সরাসরি বললেই তো হয়। মা, কি হয়েছে একটু খুলে বলবা? দেখ কনক, আয়ানের পরিবার আর আমরা ঠিক করেছি তোমার আর আয়ানের বিয়ে দিব। আর আয়ান তোমাকে খুব পছন্দ করে। মানে কি, তোমরা একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলে না আমি রাজি কিনা? আদৌ আমি আয়ানকে বিয়ে করব কিনা? তোমার আর আয়ানের বিয়ে তোমার জন্মের পরেই ঠিক করা হয়ে গেছে। আমার সাথে মজা করছো তোমরা? তুমি রাজি না থাকলেও আয়ানকেই বিয়ে করতে হবে তোমায়, এটাই আমাদের শেষ কথা, মাথায় ঢুকিয়ে রাখো। মা বাবা, আমি রিয়ানকে খুব ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। এটা কখনোই সম্ভব না, তাতে অনেকে প্রাণহানি হতে পারে। কার প্রাণহানি হতে পারে আমি আয়ানকে বিয়ে না করলে? ওই আয়ান তোমাদের ব্ল্যাকমেইল করছে না তো? 18 বছর আগে তোমার আর আয়ানের বিয়ে আমরা বড়রা সবাই মিলে ঠিক করেছি, তখন আয়ানও ছোট ছিল, তো সে কি করে আমাদের ব্ল্যাকমেইল করবে? আর সবচেয়ে বড় কথা, বিয়েটা না হলে সবচেয়ে বেশি বিপদে আছে আয়ান আর তোমার জীবন। আমাদের ক্ষতি করতে চায় কে? আমি কিছুই বুঝতে পারছি না। একটা জিনের পরিবার ছিল আমরা যখন চট্টগ্রাম থাকতাম। তখন তোমার জন্ম হয়নি। সেদিন ছিল পূর্ণিমার রাত। সেই রাতেই আমার প্রসব বেদনা উঠলে তোমার বাবা আর তোমার দাদু আমাকে হসপিটালে নিয়ে যায়। পথে আমাদের উপর নজর পড়ে ওই জিনের পরিবারের সর্দারের। সে আমাদের গাড়ির পিছু নিয়ে হসপিটাল পর্যন্ত চলে আসে। তারপর কি হলো মা? তারপর রাত 2টার পর তোমার জন্ম হলো, আর তোমাকে দেখার সাথে সাথেই ওই জিনের চোখ ছানাবড়া। তুমি মাশাআল্লাহ অনেক রূপ নিয়ে জন্ম করেছিলে। সেদিন হসপিটালে শুধু তুমিই মেয়ে হয়ে জন্ম নিয়েছিলে, আর বাকি সব ছেলে। তোমার বাবা আমার রুমেই ছিল। কিন্তু ওই জিন এসে কখন আমার কাছ থেকে তোমাকে নিয়ে গেল টেরই পেলাম না। সকালে তোমাকে খুঁজে না পেয়ে আমি প্রায় পাগল হয়ে গেছিলাম। পুরো হসপিটাল তন্নতন্ন করে খুঁজেও তোমাকে পাওয়া গেল না। সে কি আয়ানের বাবা ছিল? কিন্তু সে তো মানুষ না, ওই জিন অন্য একটা জিন ছিল। তারপর কি হলো মা? তারপর আর কি, আমি একটু সুস্থ হওয়ার পর আমরা হসপিটাল থেকে চলে আসি। পুলিশ কেস করি, কিন্তু কোনো লাভ হয়নি। তোমার বাবা থেকে সবকিছু শুনে ওনার এক সহকর্মী তাকে একজন বড় হুজুরের সন্ধান দেয় যে কিনা অনেক মানুষের উপকার করেছে। তারপর আমরা তার সান্নিধ্যে যাই, আর তিনি আমাদের দেখে বললেন আমাদের মেয়ে সুস্থ আছে, তার কোনো ক্ষতি হয়নি। তবে সে কোনো মানুষের কাছে নেই, আছে একটা জিন পরিবারের কাছে। আর সে আপনাদের মেয়েকে পূর্ণিমার রাতের 3 দিন পর বলি দিবেন, তাহলে সে মহা শক্তিশালী হয়ে উঠবে। কারণ সেদিন পূর্ণিমার রাতে একমাত্র আপনার মেয়ের জন্ম হয়েছে সেই হসপিটালে।
আমি ভেবেছি হুজুর হয়তো মিথ্যা বলছে, তাই রেগে 2-4 কথা শুনিয়ে দিয়েছিলাম। কিন্তু হুজুর কি যেন পড়লেন, আর সাথে সাথে জানালা দিয়ে একটা বাতাস আসলো আর আমাদের সামনে একটা মানুষ এসে হাজির। আমি ভয়ে তোমার বাবার হাত আঁকড়ে ধরি। যে এসেছিল সেও একজন জিন ছিল। পরে হুজুর ওই জিনের সাথে কিছু কথা বলে আর জিন আবার হাওয়ার সাথে মিলিয়ে গেল। আমি তো পুরাই অবাক, কি হলো আমাদের সামনে। এখন আমাদের ওই হুজুরের কথা বিশ্বাস করা ছাড়া আর কিছুই করার নেই। তাই ওনার কথা মতোই আমরা সবকিছু করতে থাকি। যেদিন আমরা ওই হুজুরের কাছে গেছিলাম ওই দিনই তোমাকে বলি দেয়ার কথা। আমাদের যা করার ওই দিনের মধ্যেই করতে হবে। সারাদিন আমি আর তোমার বাবা ওইখানেই ছিলাম। সন্ধ্যা 7টার পর যে রুমে আমি, তোমার বাবা আর হুজুর ছিল, ওই রুমে অনেক জোরে হাওয়া বইতে থাকে। বাতাসের সাথে 2জন ব্যক্তি আমাদের সামনে হাজির হল। সকালের লোকটি আর যে তোমাকে নিয়ে গিয়েছিল। তবে সাথে তুমি ছিলা না, এটা দেখে আমার মনে ভয় ঢুকে যায়। কিন্তু না, তুমি ঠিক আছো আমাদের ওই সর্দার বলে। তবুও মায়ের মন মানছিল না। অনেকক্ষণ ওই সর্দারকে আলাদা রুমে নিয়ে কি করেছে তারা জানি না, কিন্তু কিছুক্ষণ পর একটা মহিলা, 2 বাচ্চা আর একটা 5 বছরের বাচ্চা, আর তুমি তার কোলে। আমি তোমার কাছে যেতে চাইলে হুজুর মানা করে দেয়। তারপর ওই সর্দারকে আমাদের সামনে নিয়ে আসা হয়। কিন্তু সে খুব শক্তিশালী ছিল, বিধায় সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে তোমাকে তার স্ত্রীর কাছ থেকে নিয়ে নেয়। এটা দেখে হুজুরের জিন সেই সর্দার জিনকে ছুরি দ্বারা মেরে ফেলে আর তোমাকে কোনো মতে কোলে তুলে নেয়। তারপর সে আমার কাছে তোমাকে দিয়ে দেয়। কিন্তু সর্দার জিনের স্ত্রীর চোখে ছিল তার স্বামী হত্যার প্রতিশোধ। সে চিৎকার দিয়ে বলতে থাকে হুজুরের ওই জিনকে, আমি অভিশাপ দিলাম তোমার ছেলেকে, এই শিশু মেয়ে ছাড়া আর কাউকে সে বিয়ে করতে পারবে না। আর না এই মেয়ে পারবে। 2 জনের কেউ যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে 2 জনের মৃত্যু অনিবার্য। আর আরেকটা কথা, এই মেয়ের ধারে কাছেও তোমার ছেলে যেতে পারবে না যতদিন এই মেয়ের 18 বছর না হচ্ছে। এর আগে তাদের দেখা হলে তোমার ছেলে নিজের অনেকটুক শক্তি হারিয়ে ফেলবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই 2 জনের যেন কখনো মিল না হয়, তার জন্য সবসময় তাদের আশেপাশেই থাকবে আমার ছেলে মেয়ে 2টা। এই কথা বলেই তিনি তার স্বামীর লাশসহ পুরো পরিবার হাওয়ায় মিলিয়ে গেল। আমরা ভয় পেয়ে গেলে হুজুর আমাদের ভরসা দেন যে ওই হুজুরের জিন খুব ভালো আর তার 5 বছর বয়সী ছেলে খুব ভালো। আর একবার যখন অভিশাপ দেয়া হয়েছে তখন তা ফিরিয়ে আনা যাবে না। তাই সে যা বলেছে তাই করতে হবে। আর আমাদের মেয়ের সাথে বেশি মানুষের চলাফেরা করতে না দিতে। আর ওই হুজুরের জিন আর কেউ না, আয়ানের বাবা। আর আয়ানই হল সেই 5 বছর বয়সী ছোট জিন। হা হা হা। আমার খুব হাসি পেল এই কাহিনী শুনে। কোনো মুভি বলতো, আমিও দেখব মুভিটা। কনক, এটা মুভি না, তোমার জীবনের সাথে জড়িয়ে আছে সেই রাতের ঘটনা। কাল আয়ানের মা, বাবা আর আয়ান আমাদের বাসায় আসবে, তুমি তৈরি হয়ে থাকবে। কালকেই বিয়ের তারিখ ঠিক করা হবে। এই বলে কনকের মা রুম থেকে বের হয়ে গেল। কনকের বাবা কনকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার মা যা বলেছে সব সত্যি, তাই তার কথা মেনে নাও। কিন্তু বাবা, আমি যে রিয়ানকে খুব ভালোবাসি। যা হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে, আশা করি বুঝতে পারতেছ। আর রিয়ান কখনোই আমাদের বাসায় আসে না কেন, এটাও চিন্তার বিষয়। রক্তাক্ত নিথর দেহটির পাশে কনে সাজে বসে আছে কনক। চোখ দুটি এখনো ব্যস্ত তার অশ্রুকণা বিসর্জন দিতে। একটা রুমের মধ্যে একা বসে আছে কনক। রিয়ানের সাথে কথা বলেই কাল রাতেই সে নিজের ঘর ছেড়েছে। সে রিয়ানের সাথে রিয়ানের বাড়িতে চলে আসে।
তারপর সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করে নিবে, তার জন্যই সকাল সকাল কনে সেজে বসেছিল কনক। কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল, সবকিছু এক মুহূর্তে বদলে গেল। খুব সকালে কনক ঘুম থেকে উঠে তৈরি হয়ে নেয় আর অপেক্ষা করতে থাকে কখন রিয়ানকে সে নিজের করে পাবে। এদিকে কনকের বাড়িতে কনককে না পেয়ে কনকের মা বাবা খুব চিন্তিত হয়ে পড়ল আর আয়ানকে সব খুলে বলা হল। কনকের মা আয়ানকে বলল, আয়ান, আজ তো পূর্ণিমা গেছে 3 দিন হলো, আর আজ এই কনক আজকেই বাড়ি ছেড়ে চলে গেল। আজ পূর্ণিমা গেছে 3 দিন হলো, আজকের রাতেই তো কোনো জিন যদি কনককে বলি দিতে পারে তাহলে সেই জিন মহা শক্তিশালী হয়ে উঠবে। হ্যাঁ বাবা, এখন আমার কনকের কি হবে? আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আয়ান নিজের বাড়িতে চলে যায়। সেখানে সে একটা রুমের মধ্যে যায় আর সেখানে একটা মেয়ে বসেছিল। মেয়েটি আর কেউ নয়, কনকের একমাত্র বেস্ট ফ্রেন্ড রিমি, আর সে আয়ানের ছোট বোন। কনকের সুরক্ষার জন্যই রিমিকে সবসময় কনকের ধারে কাছেই রাখত। আয়ান রিমিকে বলল, রিমি, তুই গিয়ে কনককে নিয়ে আয়, ও তোর কথা ফেলতে পারবে না। কিন্তু ভাইয়া, এই রিয়ান আর রিয়াকে আমার মোটেও সুবিধার মনে হয় না। কেন? তুমি কখনো তাদের সাথে সমমনা দেখা করনি, তাই জানো না? ওই দিন তো আর সামনে দেখোনি, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছ শুধু। ওরা 2 ভাই বোন দেখতে অনেকটা আমাদের মতো। আচ্ছা ঠিক আছে, তুই কনকের কাছে যা, দেরি করলে আমাদের জীবন সংকটে পড়বে। কনক না মানলে আমি আসছি কিছুক্ষণ পর। আমি যাচ্ছি তাহলে কনকের কাছে। আমার দেরি হলে তুমি চলে এসো কিন্তু। এখন যা, আমি দেখছি কি করা যায়। রিমি রিয়ানদের বাসায় পৌঁছে যায় কিছু সময়ের ব্যবধানে। রিমি খুব সহজেই কনককে খুঁজে পায় আর কনক যে রুমে ছিল সেই রুমে গিয়ে দরজা আটকে দেয়। রিমি কনকের কাছে গিয়ে বলে, তুই এই কাজ কি করে করলি যখন তোকে আন্টি আর আঙ্কেল সব খুলে বলেছিল? তাহলে কিভাবে পারলি নিজের আর আমার ভাইয়ের জীবনটাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে? তোর ভাই মানে? আমার ভাই আয়ান। আমি আর আয়ান ভাই বোন। আর আমিও একজন জিন। তোর সাথে সাথে আমাকে রাখা হয়েছে যাতে কোনো খারাপ জিন এসে তোর ক্ষতি না করতে পারে। তোর ক্ষতি মানেই আমার ভাইয়ের ক্ষতি। আর এই রিয়ানকে তুই কতটুকু জানিস যে সব ছেড়ে এখানে পড়ে আছিস? এখন এসব কথা বাদ দে, তুই আমার সাথে চল। আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। কনম যেন স্তব্ধ হয়ে রিমির কথা শুনছিল কিন্তু কোনো প্রত্যুত্তর করছিল না। রিমি কনকের হাত ধরে রুমের বাইরে বের হতে নিবে, ঠিক সেই সময় রিয়ান তাদের সামনে এসে দাঁড়াল। রিমি খানিকটা ভয় পেয়ে কনককে নিয়ে পিছনে গেল। রিমি রিয়ানকে দেখে বলে উঠল, রিয়ান, দরজা তো ভেতর থেকে বন্ধ করা, তুমি কি করে ভেতরে আসলে? রিয়ান জোরে হেসে বলল, কেন, তোমরা যেভাবে সব জায়গায় যেতে পারো। মানে একদম সোজা। আমিও একজন জিন। আর আমি সাধারণ জিন নই, তোমাদের মা বাবাদের পরিচিত জিন ছিল না যাকে রিমি তোমার বাবা মেরে ফেলেছিল। আমি সেই জিন সর্দারের ছেলে রিয়ান। কনকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রিয়ানের কথা শুনে। তাহলে তার মা বাবা যা বলছিল সব সত্যি কথা ছিল। আর কনক তাদের বিশ্বাস না করে রিয়ানকে বিশ্বাস করল আর এভাবে ঠকল। কনক কাপা কাপা গলায় রিয়ানকে বলল, রিয়ান, তুমি যা বলছো মজা করে বলছো তাই না? বলো এগুলো সব মিথ্যা। কিছুই মিথ্যা না, সবকিছুই সত্যি। শুধু তুমিই কিছু জানতে না। আর জানো তো আজ কি হবে এখানে? কি? তোমার আর আমার বিয়ে, তারপর তোমাকে বলি দিয়ে নিজেকে মহা শক্তিশালীতে রূপান্তরিত করব।
আর এখন একটা জিনিস দেখবে, আমি করে দেখাই। কি দেখাবে? রিয়ান এক সেকেন্ডও দেরি না করে রিমিকে তার কাছে এনে তার পেছনে থাকা ছুরি দিয়ে রিমির গলা কেটে দেয় আর রিমির সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। কনক তাড়াতাড়ি রিমিকে ধরে ফেলে, কিন্তু ততক্ষণে রিমি শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে। কনক চিৎকার দিয়ে রিয়ানের কলার চেপে ধরে আর বলে, এটা কি করলে রিয়ান তুমি? ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আর তুমিও তো ওকে চেনো তাই না? যেখানে আজ রাতে আমি তোমাকেই মেরে ফেলব সেখানে রিমি কি জিনিস? এখন অপেক্ষা করো আমাদের বিয়ের। কিসের বিয়ে? তোমার মতো খারাপ একটা মানুষকে আমি কখনোই বিয়ে করব না। একটু ভুল করলে আমি মানুষ না। আর তোমাকে বিয়ে না করলে যে তোমার আয়ানের মৃত্যু অনিবার্য হবে না। তাই বিয়েটা তো হবেই। আচ্ছা, এত কথা বাদ দাও, এখন নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে সময় কাটাও। বলেই রিয়ান রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। আর কনক রিমির রক্তাক্ত নিথর দেহটির পাশে বসে কান্না করতে থাকে। আয়ান খুব তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল। তা দেখে আয়ানের মা আয়ানকে ডেকে বলল, আয়ান কই যাচ্ছিস আর কনকের কোনো খবর পেলি? এতটুকু জানি সে রিয়ানের বাড়িতে, আর রিমি ওইখানে গেছে কনককে আনার জন্য, কিন্তু এখনো আসেনি, তাই আমার মনে হচ্ছে কিছু একটা ঝামেলা আছে। আমি আসছি মা। তারপর আয়ান বের হয়ে গেল রিয়ানের বাড়ির উদ্দেশ্যে। রিয়া কনককে রিমির কাছ থেকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। বিয়ের আসরে নিয়ে যেতে হবে, তার আগেই রিমির লাশটাকে ঠিকঠাক মতো সরিয়ে ফেলতে হবে। রিয়া সেখানের কিছু মেয়েকে বলল যাতে তাড়াতাড়ি রিমির লাশটা এখান থেকে সরিয়ে ফেলে আর জায়গাটা পরিষ্কার করে ফেলে। এক ফোঁটা রক্ত যেন না থাকে এই রুমে। তারপর মেয়েগুলো রিমির লাশটা যেন কোথাও নিয়ে গেল আর জায়গাটা পুরো পরিষ্কার করে দেয়। কেউ দেখলে বলার উপায় নেই এখানে সকাল থেকে একটা লাশ পড়েছিল। পুরো রুমে সুগন্ধি ছড়িয়ে দিয়েছে। কনকের নাকে সেই সুগন্ধি আসার সাথে সাথে সে অনুভব করল এটা তো রিয়ানের শরীরের সেই পারফিউমের সুগন্ধ। এবার রিয়া কনকের হাত ধরে রুম থেকে বের হয়ে আসল। উদ্দেশ্য একটাই, বিয়ের আসরে নিয়ে যাওয়া। কনক কান্নায় ভেঙে পড়ছিল আর রিয়ার কাছে বারবার হাতজোড় করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু রিয়ার মনেও তার বাবা হত্যার প্রতিশোধ চেপেছিল। বিয়ের আসরের সামনেই একজন মধ্যবয়সী মহিলা বসেছিল আর তার পাশেই রিয়ান। মহিলাটি রিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কনকের বুঝতে দেরি হল না যে উনিই রিয়ানের মা। কনকের দিকে তাকিয়ে তিনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আজ আমার ছেলের বিয়ে, সবাই আনন্দ করো। আজ আমার 18 বছরের অপেক্ষার অবসান ঘটবে। মা তুমি চিন্তা করো না, সব তোমার ইচ্ছানুযায়ী হবে। ঠিক তুমি যেমনটা 18 বছর আগে ভেবেছিলে ঠিক সেইভাবে। তারপর কনককে রিয়ানের সামনে বসানো হল। আর কাজীকে বিয়ে পড়াতে বলা হল। কাজীও কনক আর রিয়ানের বিয়ে পড়ানো শুরু করল। কনক আর রিয়ানের বিয়ে পড়ানো শুরু করল। কাজী কনক আর রিয়ানকে কবুল বলতে বলে। প্রথমে রিয়ানকে কবুল বলতে বললে রিয়ান কবুল বলতে যাবে তার আগেই আয়ান সেখানে এসে উপস্থিত হয়। আয়ানকে দেখে কনক ছুটে যেতে চাইলে রিয়া তার হাত ধরে ফেলে। আয়ান নিজের কাছে থাকা ছুরিটা রিয়ার বরাবর ছুঁড়ে মারলে তা রিয়ার কপাল বরাবর পড়ে আর সাথে সাথেই রিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। রিয়ান তাড়াতাড়ি রিয়াকে ধরতে গেলে কনক ছুটে আয়ানের কাছে চলে যায়। কনক আয়ানকে বলে, আয়ান ওরা রিমিকে মেরে ফেলেছে। ও তো আমাকে বুঝাতে এসেছিল আর আমাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তার আগেই রিয়ান ওইখানে এসে রিমিকে মেরে দেয়। আমার কিছুই করার ছিল না। রিমিকে মেরে ফেলেছে। হুম, এই রিয়ান রিমিকে মেরে ফেলেছে।
রিয়ান ছুটে গিয়ে আয়ানকে মারতে থাকে। আয়ানের শক্তি কম থাকায় সে তেমন একটা পাল্টা জবাব দিতে পারছে না। কনক বারবার তাদের আলাদা রাখার চেষ্টা করলেও রিয়ানের শক্তির সাথে কনক পেরে উঠছে না। আয়ানের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দেখে কনক কি করবে বুঝতে না পেরে রিয়ার কপালে থাকা ছুরিটা নিয়ে রিয়ানের পিঠে বসিয়ে দেয়। রিয়ান তাতে কিছুটা আঘাত পেলেও তার তেমন একটা ক্ষতি হয়নি। সে আয়ানকে ছেড়ে কনকের হাত ধরে আবার কাজীর কাছে গিয়ে বলল, কাজী সাহেব আপনি তাড়াতাড়ি বিয়ে পড়ান। কাজী বিয়ে পড়ানো শুরু করলে কনক বারবার নিজেকে রিয়ানের কাছ থেকে ছোটানোর চেষ্টা করতে লাগল, কিন্তু কোনোভাবেই ছুটতে পারে না। আয়ান খুব কষ্টে উঠে দাঁড়ায় ও নিজের পাশে থাকা ছুরিটা নিয়ে রিয়ানের দিকে এগিয়ে যায়। আয়ান রিয়ানের কাছে পৌঁছালে যেই রিয়ানকে মারতে যাবে তার আগেই রিয়ানের মা আয়ানকে বাধা দিতে গিয়ে নিজেই আঘাত পেয়ে বসে আর সেখানেই শ্বাস ত্যাগ করে। রিয়ান এটা দেখে কনককে ছেড়ে তার মায়ের কাছে বসে পড়ে। সে মায়ের চোখ দুটো বন্ধ করে দেয় আর মায়ের হাত ধরে কান্না করতে থাকে। আয়ান সেই সুযোগেই রিয়ানকে ধরে ফেলল আর মারতে থাকে। কনকের চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে নিজের সামনে নিজের ভালোবাসার মানুষকে মার খেতে দেখে, কিন্তু তার কিছুই করার নেই। এটাই হওয়ার ছিল, না হলে যে অনেকগুলো প্রাণ হারাতে হতো। আয়ান এক পর্যায়ে এসে রিয়ানের গলা বরাবর ছুরি চালিয়ে দেয় আর রিয়ান মারা যায়। কনক যেন কিছুই বলা বা বুঝার মধ্যে নেই। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়ানের রক্তমাখা শরীরটার দিকে। কিছুক্ষণ পর আয়ানের মা বাবা আর কনকের মা বাবা সেখানে এসে পড়ে। কনকের মা বাবা কনককে জড়িয়ে ধরে। কনক নিজের মা বাবাকে দেখে জোরে চিৎকার দিয়ে বলে উঠল, মা রিয়ান নেই মা, আমার ভালোবাসা এক মুহূর্তে শেষ হয়ে গেল। কনকের মা কনকের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তো সব জানো, এখন তাহলে কেন এগুলো বলছো? যা হয়েছে ভালো হয়েছে। আর আয়ান তো আছে, সে তোমাকে খুব ভালো রাখবে। অপরদিকে আয়ানের মা বাবা রিমির মৃত্যুতে ভেঙে পড়ে। তারা তাদের একমাত্র মেয়ের লাশটাও দেখতে পারেনি। আয়ান সবাইকে বুঝিয়ে কিছুটা শান্ত করে। তারপর সেখানেই আয়ান আর কনকের বিয়ে দিবে বলে ঠিক করা হয়। কনক এবার কোনো কথা বলেনি। যেভাবে তার মা বাবা বলল ঠিক সেভাবেই আয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। প্রথম আয়ানকে কবুল বলতে বললে আয়ান কবুল বলে দেয়, তারপর কনককে কবুল বলতে বললে কনক কিছুটা চুপ থেকে তার মায়ের দিকে তাকালে কনকের মা ইশারায় কবুল বলতে বলে। আর কনক 3 বার কবুল বলে দেয়। বিয়ে সম্পন্ন হবার পর কনককে নিয়ে আয়ান ও তার মা বাবা নিজেদের বাড়িতে চলে যায়। আর কনকের মা বাবা নিজেদের বাড়িতে যায়। কনক ফ্রেশ হয়ে রিমির রুমে বসে আছে। তার চোখের সামনে কেবল আজ সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠছে। তার মন যেন আজ তার কথা শুনছে না, কিছুতেই মানতে পারছে না আজকের প্রতিটি মুহূর্ত। প্রথম তার সবচেয়ে কাছের বান্ধবী রিমি খুন হল নিজের ভালোবাসার মানুষের হাতে। তারপর নিজের ভালোবাসার মানুষটিও খুন হল তার স্বামীর হাতে। আর তার চারপাশে যা হচ্ছিল তা আসলে তার ভাবনার বাইরে ছিল। সে কখনোই ভাবেনি রিমিও জিন বংশের হতে পারে। এসব ভাবছিল তখন কেউ রুমের দরজা খুলে ভেতরে আসে। কনক তাকিয়ে দেখে আয়ানের মা এসেছে। রিমি দাঁড়িয়ে যায় আয়ানের মাকে দেখে। আয়ানের মা হাতে একটা শাড়ি আর কিছু গয়না নিয়ে আসে কনকের জন্য। তিনি বলেন, মা মনে কোনো কষ্ট রেখো না। যা হয়েছে সব দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আর আয়ানের সাথে নতুন করে সব শুরু করো। আমি চেষ্টা করব আন্টি। আচ্ছা ধরো এগুলো পরে তৈরি হয়ে নাও। আজ তোমার আর আয়ানের ফুলসজ্জা।
তাই এগুলো পরে নাও তাড়াতাড়ি। আমি একটু পর এসে তোমাকে নিয়ে যাব আয়ানের রুমে। ফুলে সজ্জিত রুমের মধ্যে কনককে রেখে গেল আয়ানের মা। খুব সুন্দর করে সাজানো গোছানো একটা রুম, কিন্তু রুমে আয়ানের কোনো ছবি নেই। কনক রুমটা ঘুরে ঘুরে দেখছিল, সেই সময় আয়ান দরজা খুলে রুমে ঢুকল। কনক পেছনে ফিরে দেখে আয়ান কনকের দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। কনকও আয়ানকে দেখে হালকা হাসল। আয়ান কনকের কাছে এসে বলল, এখনো মন খারাপ করে বসে আছো? কত কিছু ঘটে গেল আজ, যা কখনো চিন্তাও করিনি। আমার জীবনের সবচেয়ে কাছের দুইজন আজ আমার পাশেই নেই। আচ্ছা চলো ছাদে যাই। এখন? 11টা বাজে মাত্র। আমি 12টার আগেই ফিরে আসব। আপনি ফিরে আসবেন মানে আমি আর আপনি? আচ্ছা চলুন। কনক আর আয়ান ছাদে চলে যায়। তার দুইজনেই চুপ করে থাকে অনেকক্ষণ। কনক আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখের কোণে এখনো পানি। আয়ান কনক থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর আয়ান কনকের কাছে এসে দাঁড়াল। কনক চোখের পানি মুছে আয়ানের দিকে তাকাল। কনক বলল, কিছু বলবেন? আজ আমাদের ফুলসজ্জা। এই রাত আমরা আর কখনোই ফিরে পাব না। তুমি জানো আমি তোমাকে কিছু দেখাতে চাই। কি দেখাবেন? বলতে পারো তোমার জন্য সারপ্রাইজ, বা বিয়ের প্রথম রাতে আমার পক্ষ হতে গিফট। কি সেটা? একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। এই বলে আয়ান কনককে নিয়ে ছাদের এক কোণায় নিয়ে এলো। তারপর কনকের চোখ দুটো একটা কালো কাপড় দিয়ে বেঁধে দিল। কনক কিছুটা ঘাবড়ে গেলেও আয়ানের উপর বিশ্বাস করে তার হাত ধরে রাখে। আয়ান বলল, আমার হাত ছাড়ো, আমি জিনিসটা আনছি। ঠিক আছে, কিন্তু আমার খুব ভয় করছে। আমি আছি তো। আচ্ছা আপনি যান। আয়ান কনককে রেখে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর আয়ান ফিরে এলো। কনক শব্দ পেয়ে বলল, আয়ান আপনি এসেছেন? হ্যাঁ আমিই এসেছি। দাঁড়াও তোমার চোখের বাঁধন খুলে দেই। আয়ান কনকের চোখের বাঁধন খুলে দেয়। কনক চারদিকে তাকিয়ে দেখে কিছুই নেই, সব আগের মতোই। তবে আয়ানের পিছনে কিছু একটা আছে যা সে লুকিয়ে রেখেছে। কনক বলল, পিছনে কি আছে? দেখবে কি আছে? আয়ান পিছন থেকে একটা ধারালো ছুরি বের করে। কনক কিছু বলার আগেই কনকের ঘাড় থেকে মাথা আলাদা করে দেয়। কনকের শরীর ছাদ থেকে নিচে পড়ে গেল। আয়ান উচ্চস্বরে হাসি দিয়ে বলে উঠল, তুমি কি ভেবেছিলে আমি তোমায় উপহার দিব? হাহাহা, একদম না। আমি তোমাকে মারতে চাই সেই ছোটবেলা থেকেই, কিন্তু আমার বাধা হয়ে দাঁড়ায় তোমার সেই 18 বছর বয়স। আর আজ থেকে আমি মহা শক্তিশালী জিনে রূপান্তরিত হলাম তোমার বলি দিয়ে। কারণ আজ পূর্ণিমার তৃতীয় রাত্রি। সরি কনক, তোমাকে আমি এত কষ্টে দেখতে পারছিলাম না, তাই রিয়ানের কাছেই পাঠিয়ে দিলাম। তুমি কি ভেবেছিলে আমি তোমার ছায়াসঙ্গী হব? তাহলে এটাই ছিল তোমার জীবনও সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ সবার থেকে বেশি বিপদ তোমার ছিল আমার থেকেই। আল্লাহ হাফেজ কনক, ভালো থেকো। উপরে রিয়ানের সাথে। সমাপ্ত।